আর্টারিয়াল পালস। অ্যাকচুয়ালি আর্টারিয়াল পালস আমরা নাম দিলাম, শুধু কি আর্টারিতেই পালস পাওয়া যায়? আনসার হচ্ছে যে না, ভেনাস পালসও কিন্তু আছে। ভেনাস পালস আমাদের যে ইন্টারনাল জুগুলার ভেইন থাকে, সেই মেইনলি ইন্টারনাল জুগুলার ভেইন এই নেকে, ওই জায়গায় মেইনলি আমরা জুগুলার ভেনাস প্রেশার বা জুগুলার ভেনাস পালস ওইটাও কিন্তু মেজার করি। বাট ওইটা আমরা ফিজিওলজিতে বা আমাদের এই ফার্স্ট সেকেন্ড ইয়ার এমবিবিএসে আমরা এগুলো নিয়ে জানবো না। ওইটা আমরা যখন ক্লিনিক্যাল পড়াশোনা করবো, আমরা ওয়ার্ডে যাব, তখন আমরা শিখবো যে কীভাবে ওইটা মেজারমেন্ট করতে হয়, ওই জায়গায় কী কী ওয়েভ আছে। সো ভেনাস পালস নিয়ে আমরা এখন জানবো না। আমাদের মেইন আলোচনার জায়গা হচ্ছে আমাদের যে সকল আর্টারি আছে, সেই আর্টারিতে আমরা কী পালস পাইতে পারি, পালস বা পালসেশন আমরা বলি। তো মেইনলি পালস মানে হচ্ছে একটা ওয়েভ। হ্যাঁ, সহজভাবে বলতে গেলে ওয়েভ, বা মানে এমন হয় না যে ধাক্কা টাইপের, ঢেউ, দোলা, এরকম বিভিন্ন শব্দ আমরা ইউজ করতে পারি। সো পালস জিনিসটা কি, এই জিনিসটা আমরা জানবো। তবে তার আগে আমরা বলে নেই যে অনেক সময় এমন হয় না যে আমরা ডক্টরের কাছে গেছি, ডক্টর আমাদের হাতটা ধরে আমাদের হচ্ছে গিয়ে এই যে যেই পাশে থাম্ব আছে, ঠিক আছে, এই থাম্বের এই সাইডে আমাদের হাতে এখানে এভাবে পালপেট করে দেখতেছে, এভাবে 3 আঙ্গুল দিয়ে এভাবে পালপেট করে দেখতেছে, এবং কিছুক্ষণ দেখার পরে তারা আবার ছেড়ে দিচ্ছে। সো আমরা এরকম লক্ষ্য করি না। সো এটাকে আমরা বলি যে সে রেডিয়াল পালস দেখতেছে। এই যে বোনসটা থাকে এখান দিয়ে, সেটাকে আমরা বলি রেডিয়াস। সো রেডিয়াস বোনসের অ্যাগেনস্টে এটা দেখে, তাই এটাকে রেডিয়াল এবং রেডিয়াল আর্টারির পালসেশন বা রেডিয়াল আর্টারির ঢেউটা দেখে, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে রেডিয়াল পালস। হ্যাঁ, সো এরকম আমাদের বিভিন্ন আর্টারিতে আমরা পালস দেখি, রেডিয়াল পালস, আলনার পালস, টেম্পোরাল পালস, তারপর ফিমোরাল পালস থেকে শুরু করে আমরা অনেকগুলো পালস নিয়ে জানবো। ক্যারোটিড পালস নেকে দেখি আমরা। সো এই সকল পালস নিয়ে তো আমরা জানবো, বাট তার আগে আমরা জেনে নিই যে পালস জিনিসটা কি। পালস হচ্ছে রিদমিক এক্সপানশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল ডিউ টু ট্রান্সমিশন অফ প্রেশার ওয়েভস দ্যাট ট্রাভেলস অ্যালং দ্য আর্টারি। আচ্ছা, এত শত জিনিসপাতি জাস্ট রিডিং পড়ে গেলে কোনো লাভ নাই, মাথার মধ্যে কিছুই ঢুকবে না। আমি একটু এক্সপ্লেইন করি। দেখো, আলটিমেটলি এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, রাইট? সো এই যে লেফট ভেন্ট্রিকল, সো এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড ইজেকশন তো হয়, র্যাপিড ইজেকশন। আমরা ফাস্ট র্যাপিড ইজেকশন সম্পর্কে তো জানি। তো এই যে ইজেকশনটা হয়, ব্লাড ইজেক্ট হয়ে কই যায়? আওরটাতে যায়। এবং আওরটাতে ব্লাড যখন হুট করে চলে গেল, তখন একটা জিনিস লক্ষ্য করো যে আমরা কি জানি যে যখন এই যে মানে লেফট ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করলো, তখন সেটাকে আমরা বলি যে আচ্ছা লেফট ভেন্ট্রিকলের সিস্টোল হয়েছে, রাইট? সিস্টোল। সো লেফট ভেন্ট্রিকলে যখন সিস্টোল হয়, সেই সিস্টোল হওয়ার পরে ডিউরিং ইজ কার্ডিয়াক সাইকেল লেফট ভেন্ট্রিকল তো একবার সিস্টোল করে। তো সেই সিস্টোল চলাকালীন টাইমে যখন অ্যাওর্টাতে ব্লাড চলে যায়, তখন অ্যাওর্টাতে ব্লাড তো যায় এখানে ধাক্কা দিবে, রাইট? ব্লাড যায় কী করবে? এখানে ওয়ালে, অ্যাওর্টার যে ওয়ালে যে ধাক্কা দিবে ব্লাড, এবং সেগুলোকে ল্যাটারালি যে ধাক্কা দেয় সেটাকে ব্লাড প্রেশার বলতেছি। তো এই যে প্রেশারটা দিল, ব্লাড প্রেশারটা ক্রিয়েট হয় ভেসেল ওয়ালে বা ভেসেলের দেয়ালে, সেই প্রেশারটা ক্রিয়েট হওয়ার ফলে ওইখানে কিন্তু একটা ওয়েভও ক্রিয়েট হয়, ঠিক আছে? একটা ওয়েভ মানে কি? ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ। সো এই ধরনের একটা তরঙ্গও কিন্তু পাওয়া যায় বা ক্রিয়েট হয়। এই তরঙ্গটাও কিন্তু এই ভেসেলের মধ্যে দিয়ে ফ্লো করে। সো ব্লাড প্রেশার, অ্যাকচুয়াল যে ব্লাডের প্রেশারটা বা ওয়েভটা, এগুলো কিন্তু সেম জিনিস না। মানে এই ব্লাড প্রেশারের ফলে একটা ওয়েভ তৈরি হয়, ঠিক আছে? যেই ওয়েভটা আমরা যখন এখানে হাত দেই, তখন আমরা কি পাই? যে আচ্ছা পাচ্ছি যে একবার আমার হাতটাকে ধাক্কা দিচ্ছে, মানে একটা ঢেউয়ের মতো আমার হাতকে ধাক্কা দিচ্ছে, আবার সেটা চলে যাচ্ছে, আবার দিচ্ছে, আবার চলে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এই ওয়েভটা আমরা ওই যখন সিস্টোলটা হচ্ছে, ব্লাডটা আউটাতে যাচ্ছে, সেই ওইখানে যে আউটাতে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে বা ঢেউটা তৈরি হচ্ছে ওই ব্লাড প্রেশারের ফলে, ওই সেম জিনিসটাই আমরা কিন্তু এই মেজর যে সকল আর্টারিগুলো আছে টিপিক্যাল, যেমন হচ্ছে রেডিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, ক্যারোটিড আর্টারি, সো এই সকল জায়গায় আমরা কিন্তু, বা আর্টেরিয়া ডরসালিস পেরিফেরালি আমরা যদি বলি, পায়ে পেরিফেরালি হচ্ছে আর্টেরিয়া ডরসালিস পেরিস, যেটা আমরা হচ্ছে ফুটে দেখি, আর হাতে হচ্ছে রেডিয়াল পালস। সো এই পালসগুলো কিন্তু খুব ভালো মানে আমরা পেতে পারি, রাইট? সো ওই টাইমটাতেই কিন্তু হচ্ছে। এবং আমরা কি জানি যে আর 0.8 সেকেন্ড হচ্ছে ধরে কার্ডিয়াক সাইকেল চলে। সো প্রত্যেকবার একবার কার্ডিয়াক সাইকেল হইলো, একবার আমি পাইলাম, আবার যখন নেক্সট কার্ডিয়াক সাইকেল আসতেছে, আবার ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করতেছে, আবার আমি পাচ্ছি। সেভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? মানে একটা পার্টিকুলার ইন্টারভাল বা রিদম পরে, এটাকে আমি বলতেছি যে রিদমিক এক্সপানশন অফ দ্য আর্টারি ওয়াল। সো অ্যাকচুয়ালি আর্টারিয়াল ওয়াল এক্সপানশনের ফলেই তো এই যে আমি যখন এভাবে ধরতেছি, কি হচ্ছে? আর্টারিয়াল যে ওয়ালটা
রেডিয়াল আর্টারি যে ওয়াল সেটা কি এক্সপান্ড করতেছে, আমার হাতকে একটা ধাক্কা দিচ্ছে। সো এটাই তো অ্যাকচুয়ালি পালসেশনটা। এবং এটা কখন হয়? ডিউরিং যখন ব্লাডটা ইজেকশন হয় লেফট ভেন্ট্রিকল থেকে, রাইট, সিস্টোলের টাইমে, লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলের টাইমে। সো এটাই হচ্ছে আর্টেরিয়াল পালস। তো ডেফিনেশন আমাদের যেখান থেকে স্যাররা ম্যাডামরা পড়াবে সেখান থেকে আমরা পড়ে নিব, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা আসলে বোঝা গেছে। এবং একটা জিনিস আমরা মনে রাখবো যে এটাকে আমরা পালস হিসেবে পালপেট করি, এই যে ওয়েভটা আর্টারি ওয়ালের এক্সপানশন বা আর্টারি ওয়াল যে এক্সপান্ড করতেছে, ফুলে যেতেছে, এরকম একটা এক্সপানশন। আচ্ছা, এখন আমাদের আরও বেশ কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পালসের ট্রান্সমিশন। যেমন সেন্ট্রাল আর্টেরিয়াল যে পালস, এটা বলতে বোঝানো হয়েছে, সেন্ট্রাল আর্টেরিয়াল বলতে আওটা, ঠিক আছে, আওটা যেটা, তো এটা হচ্ছে পেরিফেরাল যে আর্টারি, যেমন রেডিয়াল আর্টারি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আর্টেরিয়া ডরসালিস পেরিস। সো এই যে আর্টারিগুলা, এই আর্টারিগুলাতেও কিন্তু আমরা ওই সেন্ট্রাল আর্টারিয়াল পালসটাই কিন্তু পাই, কারণ এটা ট্রান্সমিটেড হয়ে যায় এবং খুবই দ্রুত এটা ট্রান্সমিশন হয় কিন্তু, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো, এটা হচ্ছে 7 থেকে 9 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু ট্রান্সমিশন হয়, এটা খুব ইম্পর্টেন্ট। অপরদিকে দেখো, আমি ধরলাম, আচ্ছা আমি একটু এখানে বলি যে ধরো লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড কী হলো, ইজেক্ট হয়ে সিস্টোলির সময় আউটাতে গেল, এবং আউটাতে ব্লাডটা যাওয়ার পরে এরা তো ওই যে ওয়েভটা ক্রিয়েট করে ফেলবে, ওই যে পালসের যে ওয়েভটা, ওই ওয়েভটা ক্রিয়েট করার পরে ওয়েভটা কিন্তু খুব দ্রুত আমাদের পেরিফেরিতে চলে যাবে। কই চলে যাবে? পেরিফেরাল যে ভেসেলসগুলো আছে সেখানে এই ওয়েভটা কিন্তু চলে যাবে, এই যে এখান দিয়ে পেরিফেরাল ভেসেলসে চলে যাবে। তো এই যে চলে যাবে, এটা চলে যাওয়ার স্পিড অনেক বেশি। দেখা যাবে যে এখানে ব্লাড আসে নাই এখনও, মানে এই সিস্টোলির ফলে যে ব্লাডটা যাওয়ার কথা সেই ব্লাডটা এখন এখানে এসে পৌঁছায় নাই, বাট এই ওয়েভটা আমি আগেই পাচ্ছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ব্লাড যাওয়ার আগেই ওয়েভটা চলে যায়, কারণ খুব ইম্পর্টেন্ট। দেখো যে ওয়েভটা যাওয়ার বা পালস যাওয়ার জন্য যে স্পিড সেটা হচ্ছে 7 থেকে 9 মিটার পার সেকেন্ড। অপরদিকে ব্লাড ফ্লো হওয়ার যে স্পিড সেটা কিন্তু 50 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার পার সেকেন্ড। সো দেখো এটা খুবই কম, বাট এটা কিন্তু খুবই বেশি। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। এবং আরেকটা কথা আমি এখানে বলি, সেটা হচ্ছে যে দেখো, আমরা কিন্তু ক্যাপিলারিতে কোনো ধরনের ট্রান্সমিশন অফ পালস পাবো না, কোনো পালস পাবো না, কারণ ক্যাপিলারিতে কোনো ইলাস্টিক টিস্যু নাই। মনে রাখবা যে পালসের ট্রান্সমিশনটা বা পালস কোথায় আমি পাচ্ছি বা পাচ্ছি না, এটা ডিপেন্ড করে কিন্তু ইলাস্টিসিটির উপরে। যাদের ইলাস্টিসিটি বেশি সেখানে পালসের বিষয়টা বেশি পাওয়া যাবে। সো ইলাস্টিসিটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা ওল্ড পিপল, ঠিক আছে, সো যারা ওল্ড পিপল তাদের ক্ষেত্রে কি হয়, ওল্ড পিপলদের ক্ষেত্রে কিন্তু পালসের ইলাস্টিসিটি, আর্টারি যে ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে যায়, ফলে তাদের ক্ষেত্রে কিন্তু পালপেট করাটা বা তাদের ক্ষেত্রে পালস কিন্তু কম পাওয়া যায়। সেই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যে দেখো, পালসে যে আমি বলি না, আচ্ছা পালস রেট কত, তাহলে মনে রাখবা যে আমরা হার্ট রেট পড়ে আসছি না। সো হার্ট রেটে আমরা জানি না আসছি যে অ্যাভারেজে 72 বিটস পার মিনিট, এটা হচ্ছে আইডিয়াল বা অ্যাভারেজ। অপরদিকে 60 থেকে 100 বা 60 থেকে 90 আমরা বলি রেঞ্জের মধ্যে। ঠিক একইভাবে পালসের ক্ষেত্রেও সেম, কারণ পালসটা কিন্তু আমরা হার্ট রেটেরই একটা মেজারমেন্ট। আমরা খুব সহজেই পালপেট করে, বিভিন্ন আর্টারি পালপেট করে আমরা হার্ট রেটের মেজারমেন্টটা পেয়ে যাচ্ছি। সো পালসটা আমরা কেন মেজার করি? কারণ হার্ট রেটটা আমরা বুঝতে চাই, হার্টের কন্ডিশনটা বুঝতে চাই, পাম্পিং অ্যাকশনটা আমরা বুঝতে চাই। সো আলটিমেটলি, কারণ আমরা লেফট ভেন্ট্রিকল যখন ব্লাডটা ইজেক্ট করে দিচ্ছে, সিস্টোলি হচ্ছে, তখনই তো আমি এই ওয়েভটা পাচ্ছি। সো আলটিমেটলি হার্ট রেটই পালস, ঠিক আছে, মানে হার্ট রেটের মেজারমেন্টই আমরা পালসের মাধ্যমে করতেছি। আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ হার্ট রেটটা তো আমরা খুব সহজে যে মেজার করে ফেলতে পারবো কোনো যন্ত্রের সাহায্য ছাড়া, এরকম তো না, বাট আমরা এখানে খুব সহজেই হাত দিয়ে খুব অ্যাক্সেসেবল আমাদের জন্য মেজার করা। আচ্ছা, এখন আসো যে নর্মাল একটা পালস, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী কী থাকে। আমি বলছি যে এটা একটা ওয়েভ। সো ওয়েভ মানে আমরা জানি যে এরকম হবে, এটা তো একটা ওয়েভ, নর্মাল ওয়েভ, আমরা যখন ফিজিক্সে পড়ে আসছি তরঙ্গ চ্যাপ্টার। বাট দেখো, আমাদের যে পালসে নর্মাল একটা পালস, যেটাকে নর্মাল পালসকে বলা হয়, মনে রাখবা সবসময়, ক্যাটাক্রোটিক পালস। নর্মাল পালসকে বলা হয় ক্যাটাক্রোটিক পালস, হ্যাঁ, এই নামটা মনে রাখবা। তো এই যে ক্যাটাক্রোটিক পালস, এই ক্যাটাক্রোটিক পালসের স্ট্রাকচারটা কেমন হয়, ওয়েভের স্ট্রাকচারটা, হ্যাঁ। তো এখানে খুব ভালো করে লক্ষ্য করো যে এটা একটা অ্যানাক্রোটিক লিম্ব থাকে। অ্যানাক্রোটিক লিম্ব মানে হচ্ছে একটা কি হচ্ছে, আপস্ট্রোক। এটাকে আমরা বলতেছি আপস্ট্রোক, মানে উপরের দিকে উঠতেছে, রাইট। অর্থাৎ আমি যখন ধরো এখানে ধরলাম,
ধরার পরে হুট করে আমার হাতকে কী করলো, একটা ধাক্কা দিল, মানে রেডিয়াল পালস যখন আমি ফিল করতে যাচ্ছি হুট করে আমার একটা ধাক্কা দিল, সেই যে আমার হাতকে আর্টারির এক্সপানশনটা ধাক্কা দিল, এই যে ধাক্কা দিয়ে আমার হাতটাকে সরিয়ে দিল, এই যে উপরে উঠলো, এক্সপান্ড করলো, এই এক্সপান্ড করার ফলে এটা হচ্ছে আপস্ট্রোকটা ক্রিয়েট হয় বা অ্যানাকোটিক লিম্বটা তৈরি হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যখন সিস্টোলিটা হইলো, ব্লাডটা আউটাতে গেল, ওই টাইমে মেনলি আপস্ট্রোকটা ক্রিয়েট হলো, মানে ওয়েভটা যখন ক্রিয়েট করলো শুরু করলো তখন হচ্ছে আপস্ট্রোকটা ক্রিয়েট হলো। দেখো অ্যানাকোটিক লিম্বটা কখন তৈরি হয়, যে মানে রাইজ ইন প্রেশার ডিউরিং সিস্টোল। সো সিস্টোল যখন হইতে যায়, ব্লাডটা যখন ভেন্টিকল থেকে সিস্টোল হয়ে কন্ট্রাকশনের ফলে আউটাতে চলে যায়, তখন কিন্তু প্রেশার বেশি থাকে, 120 পর্যন্ত বাইরে যেতে পারে নর্মালি। তো সেটার ফলে কিন্তু আমি এই আপস্ট্রোকটা পাবো। অপরদিকে এই যে নচ, এটাকে ক্যাটাক্রোটিক নচ বলা হয়, এটাকে ডায়াক্রোটিক নচও আমি অনেক জায়গায় বলতে দেখছি। সো ক্যাটাক্রোটিক বা ডায়াক্রোটিক নচ বলা হয় এটা। এই নচের আগে আমরা আরেকটা টার্ম নিয়ে জানবো, সেটা হচ্ছে যে দেখো এই জায়গায় আমরা দেখতেছি যে এই জায়গায় একটা পার্ট আছে, আচ্ছা আমি অন্য কালার দিয়ে বুঝাই, দেখো এই জায়গায় একটা পার্ট আছে আর এখানে একটা পার্ট আছে, একটাকে আমরা বলি প্রি ক্যাটাক্রোটিক আর একটা বলি পোস্ট ক্যাটাক্রোটিক ওয়েভ। অর্থাৎ এটা হচ্ছে প্রি ক্যাটাক্রোটিক ওয়েভ, এটা হচ্ছে পোস্ট ক্যাটাক্রোটিক ওয়েভ, কারণ নচের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করছি, যে নচের আগে যেটা সেটা প্রি ক্যাটাক্রোটিক, এটা হচ্ছে প্রি ক্যাটাক্রোটিক, আর এটা হচ্ছে পোস্ট ক্যাটাক্রোটিক, রাইট। সো এই দুইটা ভাগে কিন্তু আমরা ভাগ করছি। আর এই পুরাটাকে একসাথে আমি বলতেছি ক্যাটাক্রোটিক লিম্ব। হ্যাঁ, এটাকে বলছিলাম অ্যানাকোটিক লিম্ব, এটাকে বললাম ক্যাটাক্রোটিক লিম্ব। এখন আসো, আর এই যে এইগুলা সব কি নিচে নামতেছে, সো এই জন্য এটাকে আমরা বলতে পারি ডাউন স্ট্রোক। এটা হচ্ছে কি ছিল, আপস্ট্রোক, এটা ছিল আপস্ট্রোক। আচ্ছা, সো আমরা স্ট্রাকচারটা মোটামুটি দেখছি। এখন একটা ইম্পর্টেন্ট কথা, যেখানে নচ ক্যান ক্রিয়েট হইলো, একটা নচ ক্যান পাওয়া যায় নর্মাল পালসে। নচ পাওয়ার কারণ হচ্ছে, ধরো হার্টের এই যে 4টা চেম্বার, সো 4টা চেম্বারের মধ্যে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। সো এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড যখন আউটার দিয়ে এভাবে চলে যাবে, কোথায় চলে যাবে, সিস্টেমিক সার্কুলেশনে চলে যেতে চাবে ইজেক্ট হয়ে লেফট ভেন্ট্রিকল থেকে। সো ওই টাইমে আউটাতে যখন একবার চলে গেল, তখন কী হবে, ভালভটা ক্লোজ হবে না, ওখানে একটা ভালভ থাকে, ওখানে একটা সেমিনুলার ভালভ থাকে, যেটাকে আমরা আউটিক কপাটিক বা আউটিক ভালভ। মানে একটা জিনিস হুট করে সামনের দিকে যাচ্ছে, বা সামনের দিকে একটু যারা মানে সে তো হার্টের লেফট ভেন্ট্রিকলের তো অনেক বেশি স্পেস ছিল, বাট যখন সে আউটাতে গেল তখন কি সেখানে একটু জায়গা, কারণ সেখানে স্পেস তো কম, ফলে হুট করে যখন একসাথে অনেক পেছনে অনেক ব্লাড যাচ্ছে, সেই টাইমে কিন্তু দেখা যাবে যে অনেক ব্লাড যাওয়ার টাইমে কিছু ব্লাড কী করবে, পেছন দিকে আবার ব্যাকফ্লো করবে, এবং পেছনে তো সেমিনুলার কপাটিকা ক্লোজ হয়ে যাবে আস্তে আস্তে, এবং ওই টাইমে ওখানে সে একটা ধাক্কা খাবে। তখন যখন আবার ব্যাকফ্লো করতেছে, তখন কিন্তু আলটিমেটলি প্রেশারটা একটু ইনক্রিজ হচ্ছে, ফলে আমরা এই নচটা পাচ্ছি। পরবর্তী সেমিনুলার কপাটিকা ক্লোজ হয়, ডায়াস্ট্রল শুরু হয়, এবং ডায়াস্ট্রল শুরু হয়ে প্রেশার কমে যায়, এবং প্রেশার কমে গেলে আবার কিন্তু আমরা দেখা যায় যে এই মানে পোস্ট যে ক্যাটাক্রোটিক লিম্ব এটা পাই, যেটা হচ্ছে নচের পরের যে ক্যাটাক্রোটিক লিম্বের পার্টটা। হ্যাঁ, তো এভাবে আমরা নর্মাল যে পালস, সেটা আমরা কিন্তু পালসের যে স্ট্রাকচার বা ওয়েভ সেটা আমরা দেখছি। এখন আমরা চলে যাব যে হলো গিয়ে কিছু অ্যাবনর্মাল পালস। হ্যাঁ, অ্যাবনর্মাল পালসটা বোঝা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো অ্যাবনর্মাল পালসের মধ্যে আমরা হচ্ছে কী কী পালস পাচ্ছি, একটা হচ্ছে পালসাস ডিফিসিট, এবং এই পালসাস ডিফিসিট যেটা, এটা আমরা মনে রাখবো যে এটা সাধারণত অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কি, এটা আমি আগে বোঝাই আসছিলাম, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে হচ্ছে যে এই যে আমাদের যখন ভেন্ট্রিকল থাকে, এটা ধরো লেফট ভেন্ট্রিকল, তো এই লেফট ভেন্ট্রিকলে মানে কন্ট্রাকশন করতেছে, লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করেই যাচ্ছে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যে ব্লাড আসবে, সেই ব্লাড আসার ঠিক করে টাইমই পাচ্ছে না, ভেন্ট্রিকুলার ফিলিংই প্রপারলি হচ্ছে না, বাট ভেন্ট্রিকল কন্টিনিউয়াসলি কন্ট্যাক্ট করেই যাচ্ছে। সো অনেক কন্ট্যাক্ট করে যাচ্ছে, দেখা গেছে 130টা 40টা 50টা বা তারও বেশি 200টা কন্ট্রাকশন করে ফেলছে, এটাকে বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম। সো যেহেতু ভেন্ট্রিকুলার ফিলিং হওয়ার আগেই এইভাবে কন্ট্রাকশন করে যাচ্ছে, ফলে দেখা যায় যে মানে আমি হার্ট যে রেট, সেই হার্ট রেটের সাথে আমাদের কিন্তু পালস করেসপন্ড করবে না। হার্ট রেট হয়তো বা বাড়তেছে, হার্ট রেট বেশি হচ্ছে, বাট আমাদের যে পালস মানে হার্ট রেট ক্রিয়েট হইলেই যে সেটা আমি সবসময় পালসে পাবো, সেটা এর একটা এক্সেপশন কিন্তু পালসাস ডিফিসিট, যে হার্ট রেট আর পালস সবসময় এক পাবো না, শুধুমাত্র এই একটা কন্ডিশনে। আর বাকি সব কন্ডিশনে হার্ট রেট আর পালস সমান থাকবে, কিন্তু এই একটা কন্ডিশনে যদিও ধর 140-50টা হার্ট রেট ক্রিয়েট করতেছে, বাট এর মধ্যে দেখা যায় যে যেগুলা উইক মানে বেশি স্ট্রং না, কারণ যেহেতু স্ট্রোক ভলিউম বেশি না, বেশি ব্লাড ভেন্ট্রিকলে যাচ্ছে, মানে আউটাতে যাচ্ছে না ভেন্ট্রিকল থেকে,
জাস্ট মানে কন্ট্রাকশনই করে যাচ্ছে, ফলে ওই ব্লাডটা কিন্তু পেরিফেরাল যে ভেসেলসগুলো রেডিয়াল আর্টারি, আমি যদি এখানে পালপেট করি আমি ঠিকভাবে পালস পাচ্ছি না। সো এই যে ডিফিসিট হচ্ছে, অভাব হচ্ছে পালসের, এটাকে আমি বলতেছি পালসাস ডিফিসিট। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এরপরে আসো পালসাস অল্টারনেন্স। ঠিক আছে, পালসাস অল্টারনেন্স যেটা, এই ক্ষেত্রে মনে রাখবা যে খুব ভালো করে লক্ষ্য করো, নামের মধ্যে মিল আছে। অল্টার মানে কি? পরিবর্তন করা। দেখো, অ্যাবনর্মাল কন্ডিশন যেখানে এভরি সেকেন্ড ওয়েভ ইন পালস রিলেটিভলি স্মলার, মানে বুঝতে পারছো? ইট ইজ বিকজ দ্য অল্টারনেট ভেরিয়েশন ইন দ্য ফোর্স অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। However, the rhythm of pulse is not altered. সো এটা দ্বারা বুঝাইছে যে ধরো এটা একটা আপস্ট্রোক হইল, আপস্ট্রোকের পরে যখন ডাউন স্ট্রোক হইলো, এখানে ধরলাম একটা নচ আছে এবং পরে ডাউন স্ট্রোক হইলো, তো এটার পরে এখান দিয়ে আমি ধরলাম যে আর একটা পালস উঠলো, এটা আপস্ট্রোক, পরে একটা নচ, পরে ডাউন স্ট্রোক। সো দেখো পালসটা নর্মাল আছে, বাট এই পালসটা উইক হয়ে গেছে। আবার আমি ধরলাম যে এখানে একটা স্ট্রং পালস হইল, তো আবার একটা উইক পালস হইল। তো এই যে একটা বিষয় যে একবার একটা স্ট্রং, পরে একটা উইক, আবার স্ট্রং, আবার উইক। উইক পালস বলতে কি বোঝায়, এটা কি বুঝো? উইক পালস বলতে কি বোঝায় সেটা আমরা একটু পরে বলবো। যে উইক বা থ্রেডি পালস মানে হচ্ছে তুমি এখানে হাত দিচ্ছ, পালসটা তুমি ঠিক করে ফিল করতে পারতেছো না, এটা হচ্ছে উইক। ঠিক আছে, তো বাট এখানে রিদম ঠিক আছে। রিদম মানে কি? রিদম মানে হচ্ছে যে ধরো আমি ধরলাম যে 1 সেকেন্ড পরপর ধরলাম পালস পাওয়া যাচ্ছে, তাহলে 1 সেকেন্ড পরপর, বা আমি ধরলাম যে 0.8 সেকেন্ড পরে পরই পাওয়া যাচ্ছে, ধরো 0.8 সেকেন্ড পরপর একটা পালস পাওয়া যাচ্ছে। তাহলে ধরো এই পালসটার পরে তুমি এই পালসটা পাইতে সবসময় 0.8 সেকেন্ডই লাগতেছে। ঠিক আছে, এটাতে সমস্যা নেই, এটা ঠিক আছে। কিন্তু তুমি একটা খুবই স্ট্রং পালস পাচ্ছ, তারপর একটা থ্রেডি বা উইক পালস পাচ্ছ, আবার একটা স্ট্রং, আবার থ্রেডি বা উইক। সো এই যে বিষয়টা, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে অল্টারনেট করে এরকম আর কি বিষয়টা। কোন কন্ডিশনে হচ্ছে এরকম পালসাস অল্টারনেন্স পাওয়া যায়? যেমন মায়োকার্ডিয়াল কোনো ডিজিজ যদি হয়, সিভিয়ার মায়োকার্ডিয়াল ডিজিজ, ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হইতে পারে, তারপর হচ্ছে টেকিকার্ডিয়া বা হচ্ছে গিয়ে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ওই সেম এই সকল কন্ডিশনে পালসাস অল্টারনেন্স হইতে পারে। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কিন্তু আমরা দেখলাম যে পালসাস ডিফিসিটস হইতে পারে, পালসাস অল্টারনেন্স হইতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানাক্রোটিক পালস। দেখো নামের সাথেই সব কিছু মিল আছে। আমরা বলছিলাম না যে নর্মাল যে পালস সেটার এই যে অ্যাসেন্ডিং লিম্বটা, বা আমরা বলতে পারি যে এই যে লিম্বটা, এই লিম্বটাকে আমরা বলতেছি অ্যানাক্রোটিক লিম্ব, রাইট? যেটা অ্যাসেন্ডিং অ্যানাক্রোটিক লিম্ব। তো এই অ্যানাক্রোটিক যে লিম্বটা, এটাতে ঝামেলা হচ্ছে। কি ঝামেলা হচ্ছে? দেখো, সোলো অ্যাসেন্ডিং লিম্ব হুইচ হ্যাজ এ নচ কল্ড অ্যানাক্রোটিক নচ। এটা সাধারণত অ্যাওর্টিক স্টেনোসিসে পাওয়া যায় এবং ইজেকশন স্লো। আচ্ছা, এটা বলতে কি বুঝাইছে? এটা বলতে বুঝাইছে যে দেখো নর্মালি এটা তো এমন থাকে, কিন্তু আমি ধরে নিলাম যে নর্মালি এটা এমন নাই, এটা কেমন হয়ে গেছে? এটা হচ্ছে এখানে যাওয়ার সময় ধরো এখানে একটা নচ ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে একটা নচ ক্রিয়েট হইলো। অ্যানাকোটিক লিম্বে একটা নচ ক্রিয়েট যদি হয়, অ্যানাকোটিক লিম্বে যদি একটা নচ ক্রিয়েট হয়, সেটাকে আমি বলতেছি অ্যানাক্রোটিক পালস, এবং এটা স্লো হচ্ছে। ঠিক আছে, ধরো আমি যখন আপস্ট্রোকটা পাবো, আমার হাতটাকে একটু ঠেলে দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, সেই আপস্ট্রোকটা স্লো হবে। ঠিক আছে, অ্যানাক্রোটিক পালসের ক্ষেত্রে। থ্রেডি বা উইক পালস, এটা আমি অলরেডি বলছি যে ভলিউম কিন্তু ভেরি ফিবেল হবে। ফিবেল মানে খুবই নরম, আমি ঠিকভাবে পাচ্ছি না। ভলিউম অফ দ্য পালস মনে রাখবা যে আমার হাতকে যত জোরে ধাক্কা দিচ্ছে এক্সপানশনের কারণে, মানে তত বেশি ভলিউম, আর ভলিউম কম মানে হচ্ছে উইক। ঠিক আছে, সো আমরা যদি উইক পালস বলতে চাই তার মানে ভলিউম কম, ব্যাপারটা এরকম আর কি। আর হার্ডলি মানে কি? মানে পাওয়াই যাচ্ছে না, এরকম একটা বিষয়। সাধারণত যখন স্ট্রোক ভলিউম কমে যায়, বা সিভিয়ার ভ্যাসোকনস্ট্রিকশন, বা সিভিয়ার হেমোরেজ, সিভিয়ার চিলস, অনেক কাঁপুনি হচ্ছে, এই সকল কন্ডিশনে পাওয়া যাইতে পারে। যখন অনেক বেশি সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে, ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে, তখন কিন্তু এই উইক পালস পাওয়া যেতে পারে। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট। আর পালসাস প্যারাডক্সাস একটা টার্ম আছে,
এটা মানে মনে রাখবা যে আমরা নর্মালি জানি যে ইন্সপিরেশনের সময় হার্ট রেট বেড়ে যায়, তাহলে হার্ট রেট বাড়লে কী হবে, পালসও বাড়বে। সো ইন্সপিরেশনের সময় হার্ট রেট বা পালস বাড়ে, আর এক্সপিরেশনের সময় হচ্ছে হার্ট রেট বা পালস কমে যাবে। বাট এটা সাধারণত আমরা যখন ধরি পালস মাপি তখন বোঝা যায় না, অতটা নোটেবল না। বাট এটা যদি নোটেবল হয় যে ইন্সপিরেশনের সময় অনেক বেশি বেড়ে গেছে, এক্সপিরেশনের সময় অনেক কমে গেছে, এই যে নোটেবল হচ্ছে, এটাই তো অ্যাবনর্মাল। কোনো কিছু বেশি বা কম তো ভালো না। সো এই জন্য যেহেতু এটা নোটেবল হয়ে গেছে, তখন এটাকে আমরা বলতেছি পালসাস প্যারাডক্সাস। এখানে আরও অনেক কথা লেখা আছে, সেই জিনিসগুলো এখানে আমি বলবো না। এটা সাধারণত যখন দেখা যায় যে কেউ ডিপ ব্রিদিং নেয়, ডিপ ব্রিদিং যখন হয়, ডিপ ইন্সপিরেশন বা এক্সপিরেশন, এই টাইমে কিন্তু এরকম হইতে পারে, ডিপ ইন্সপিরেশন এক্সপিরেশনের টাইমে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াটার হ্যামার পালস, বা যেটাকে করিগ্যান্স পালসও বলা হয়, কলাপসিং পালসও বলা হয়। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এই পালস এক্সামিনেশনের একটা ভিডিও আমার আছে। হ্যাঁ, সো এটা আউটিক রিগার্জিটেশনে পাওয়া যায়। আচ্ছা, আউটিক রিগার্জিটেশন মানে কি? আউটিক স্টেনোসিসও আমরা সামনে পড়ে আসছিলাম। তো আউটিক স্টেনোসিস মানে মনে রাখবা যে অ্যাকচুয়ালি আউটিক যে ভালভ আছে, সে আউটিক ভালভ হচ্ছে মানে একেবারে মানে কনস্ট্রিক্ট করে গেছে, ঠিক আছে, খুবই সরু হয়ে গেছে, ফলে ওইখান দিয়ে ব্লাড ঠিক করে যাইতে পারতেছে না, ব্লাড ট্রান্সমিশন বা ওয়ান ফ্লো ডাইরেকশন যেটা, সেটা ঠিকভাবে হচ্ছে না, আউটিক স্টেনোসিস। আর আউটিক রিগার্জিটেশন মানে হচ্ছে আউটিক ভালভটা মানে ডিসফাংশনাল হয়ে গেছে। নর্মালি মানে আউটিক ভালভ দিয়ে ব্লাড গেল, এখন এটা তো রিগার্জিটেট করবে না, আমরা জানি ব্যাকফ্লো করবে না, কারণ আউটিক ভালভ আটকে যাবে। বাট আউটিক ভালভটা ডিসফাংশনাল হয়ে গেছে, ফলে ব্লাডটা ব্যাকফ্লো করে আগের জায়গায় ফিরে যেতে পারতেছে, ব্যাক করতে পারতেছে, মানে ধরো ভেন্টিকল আবার ফিরে আসতে পারতেছে ব্লাডটা আউটিক ভালভ হয়ে, মানে একবার আউটাতে গেছে আবার আউটা থেকে ভেন্টিকলে ফিরে আসতেছে। এই যে রিগার্জিটেশন করতে পারতেছে, এটাকে বলে আমরা আউটিক রিগার্জিটেশন। এই সকল ক্ষেত্রে করিগ্যান্স বা কলাপসিং পালস পাওয়া যায়। আর আউটিক স্টেনোসিস যখন আমরা পড়ছিলাম, ওইটা মানে হচ্ছে যে এই আউটিক ভালভটা দিয়ে ব্লাডই যাইতে পারতো। কলাপসিং পালসে যেটা হয়, একটা র্যাপিড আপস্ট্রোক পাওয়া যায়, একটা র্যাপিড ডাউনস্ট্রোক পাওয়া যায়। সো এখানে কোনো নস্টস কিছু থাকে না, এটা একটু জাস্ট মনে রাখো। ঠিক আছে, এটা আমরা বেশ ফিল করতে পারি কখন, আর্মকে উপরে উঠায়, অর্থাৎ হাতকে উপরে উঠাই দিব, এবং যে হচ্ছে মানে সাবজেক্ট আমি যারটা এক্সামিনেশন করতেছি তার আর্মকে উপরে উঠাই দিব পুরা হাতটাকে, এবং তার যে রিস্ট আছে, ওই রিস্টটা যে এক্সামিনেশন করবে সে কিন্তু ওই রিস্টটাকে এভাবে গ্রাস্প করে ধরবে, এবং মানে যে অবজারভার বা যে এক্সামিনেশন করতেছে তার পাম দিয়ে রিস্টটাকে এভাবে উপরে উঠে তুলে ধরবে। তাহলে র্যাপিড আপস্ট্রোক আবার র্যাপিড ডাউনস্ট্রোক, এরকম একটা পালস কিন্তু ভালো ফিল করা যায়। এটা আমরা যখন আমরা একটা এক্সামিনেশনের ভিডিও আছে, সার্চ দিবা কলাপসিং পালস সাকিব রহমান বা কলাপসিং পালস ডক্টর মেড সাকিব রহমান, এটা লিখে সার্চ দিলে আমার এই এক্সামিনেশনের ভিডিওটা পাওয়া যাবে। এটাকে ওয়াটার হ্যামার পালসও বলে। আচ্ছা, তারপর হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস নামে একটা টার্ম আছে। এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে যে ডাক্টাস আর্টারিওসাস হচ্ছে সাধারণত থাকার কথা না, এটা ফেটাল লাইফের পরে যখন জন্মগ্রহণ করে আস্তে আস্তে এটা কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে ধরো এই যে দেখা গেছে, আমরা জানি যে লেফট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি, দুইটা পালমোনারি আর্টারি থাকে। সো এখানে একটা প্যাটার্ন মানে কি? প্যাটার্ন মানে পারসিস্টেন্ট, মানে রয়ে গেছে একটা জিনিস, থাকার কথা না বাট সেটা পারসিস্টেন্টলি রয়ে গেছে। সো এটা হচ্ছে ডাক্টাস আর্টারিওসাস, যে এটা অবশিষ্ট রয়ে গেছে, প্যাটেন্ট। তো এটা যদি থেকে যায় পালমোনারি ট্রাঙ্ক থেকে এটা রয়ে গেছে, তাহলে কিন্তু কি হইতে পারে, একটা অ্যাবনর্মাল পালস আমরা পাইতে পারি। অ্যাবনর্মাল পালস কি পাইতে পারি, যে আচ্ছা এখানে পালস প্রেশারটা মেনলি খুব বেশি চেঞ্জ হয়, ঠিক আছে? একটু যদি লক্ষ্য করো, দেখো এই যে যেটা এই যে যখন পালসটা শুরু হইলো, মানে আপস্ট্রোকটা শুরু হইলো, পরে আবার ধরো পরে ডাউনস্ট্রোকে আবার আগের জায়গায় চলে আসলো। তো এই যে প্রেশারটা আমরা দেখাইতেছি, এই যে 80 এই জায়গায় দিয়ে প্রেশার আমরা দেখাচ্ছি, রাইট? প্রেশার, ব্লাড প্রেশার। আর এই যে যেটা এই যে উপরে উঠতেছে, এটা হচ্ছে সিস্টোলিক যে প্রেশার, ঠিক আছে? আর নিচে হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। তো দেখা যায় যে নর্মাল প্রেশারে কী থাকে, দেখো নর্মালি আমরা বুঝাইতে চাইছি যে আচ্ছা মানে 120 আছে আর এখানে 80 আছে, এটা নর্মাল প্রেশার। বাট প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাসের ক্ষেত্রে যেটা হইতে পারে যে আমাদের ডায়াস্টোলিক যে ব্লাড প্রেশার সেটা 80 থেকে কমে যেতে পারে, আর হাই প্রেশারটা 140-এর উপরে চলে যেতে পারে। ফলে কি হয়েছে, এখানে আমরা জানি কি ডায়াস্টোলিক আর সিস্টোলিক প্রেশারের মাঝে যে ডিফারেন্স, সেটাকে বলে পালস প্রেশার। সো দেখো এখানে যেহেতু 100 আমি ধরলাম 45 হয়ে গেছে সিস্টোলিক প্রেশার, আর 70 হয়ে গেছে হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, তাহলে বিয়োগ দিলে কত হচ্ছে? বিয়োগ দিলে হচ্ছে 75। সো 75 হয়ে গেছে পালস প্রেশার। পালস প্রেশার নর্মাল কত? 40, সর্বোচ্চ গেলে 50।
বাট এখানে 75 হয়ে গেছে, মানে কি পালস প্রেশার অনেক বেশি, বাট পালস প্রেশার বেশি থাকা কিন্তু ঠিক না, এটা উচিত না। ঠিক একইভাবে দেখো আউটিক রিগার্জিটেশন বা ওই যে আমরা ওয়াটার হ্যামার পালসের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি হয় পালস প্রেশার। যেমন এখানেও ধরো মানে ধরো হাই এখানে 150 হয়ে গেছে, 150 হয়ে গেছে হচ্ছে কি প্রেশার সিস্টোলিক, আর ডায়াস্টোলিক আমি ধরলাম 70, সো এখানে কিন্তু 80 হয়ে গেছে পালস প্রেশার। সো এত বেশি পালস প্রেশার থাকা খুবই ডেঞ্জারাস, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। সো এটাই এখানে হচ্ছে এক্সপ্লেইন করছে, এটা ইনক্রিজ পালস প্রেশারকে ইন্ডিকেট করে। আচ্ছা, সো এখানে আরও ইন ডিটেলস লেখা আছে, একটু পড়ে নিবা তাহলে সব বুঝবা, আশা করি বুঝতে পারছো। এখন আসো যে আমরা যখন পালস আসলে এক্সামিনেশন করি তখন আমাদের সেখানে কী কী দেখতে হবে। আমি যে পালস ধরলাম, তো ধরে আচ্ছা রেডিয়াল পালসে আমরা কীভাবে এক্সামিনেশন করি সেটা আমি একটু বলি। আমার পালস এক্সামিনেশনের ভিডিও আছে, তারপর আমি একটু রেডিয়াল পালস এক্সামিনেশনের বিষয়টা বলে আসি। যে রেডিয়াল পালস এক্সামিনেশনের জন্য কী করতে হবে, পার্সনকে আমি ফার্স্টে কমফোর্টেবলি বসাইতে হবে, এবং তার যে ফোর আর্ম মানে এতটুক, এটাকে সেমিপ্রন সেমিফ্লেক্স অবস্থায় নিতে হবে, এবং হচ্ছে রিস্টকে স্লাইটলি ফ্লেক্স করতে হবে, এবং যে অবজারভার সে পাশে স্ট্যান্ড থাকবে অবশ্যই রাইট সাইডে, সব কিছু এক্সামিনেশন রাইট সাইড থেকে করতে হয়, এবং 3টা ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, এই 3টা ফিঙ্গার দিয়ে এক্সামিনেশন করতে হবে, এবং এখানে লাইট প্রেশার দিতে হবে। কোথায় দিতে হবে সেটা আমার এই পালস এক্সামিনেশনের ভিডিও আছে, সার্চ দিবা পালস এক্সামিনেশন বাংলা ডক্টর মের সাকিব রহমান, পায়ে যাবা। সেভাবে এটা কিন্তু অস্পিতে থাকে ব্লাড প্রেশার, তারপরে এই পালস এক্সামিনেশন এগুলো অস্পিতে থাকে। সো এভাবে কিন্তু তুমি ফিল করতে পারবা। তো এখন এখানে ইম্পর্টেন্ট একটা কথা, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা লাগবেই, সব জায়গায় ধরে, ভাইভাতে ধরে, অস্পিতে ধরে। তো এই যে তুমি 3টা ফিঙ্গার ইউজ করবা এখানে ধরে পালসটা মাপবা, সো তুমি 3টা ফিঙ্গারের কোন ফিঙ্গারের কাজ কি মনে রাখবা, ইন্ডেক্স ফিঙ্গার বা এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। সো ইন্ডেক্স ফিঙ্গারের কাজ হচ্ছে আমাদের ব্লাড ফ্লো, রেডিয়াল আর্টারি যে ব্লাড ফ্লো সেটাকে আমি আটকাই দিব, অক্লুড করব, বাধা দিব। রিং ফিঙ্গারের কাজ হচ্ছে, অর্থাৎ রিং ফিঙ্গার মানে এইটা, তো রিং ফিঙ্গারের কাজ হচ্ছে আলনা, মানে আমরা জানি ওই জায়গায় রেডিয়াল আর্টারি আছে আর সাইডে আলনার আর্টারি আছে। সো আলনার যে মানে তুমি তো রেডিয়াল আর্টারিকে অক্লুড করে দিছো, এখন কি আলনার আর্টারির যে সার্কুলেশন বা আলনার আর্টারির যে ব্লাড ফ্লো সেটাকেও তোমার অক্লুড করতে হবে, ঠিক আছে, যাতে কোলাটারাল সার্কুলেশন না আসতে পারে। এই জন্য আলনার ব্লাড ফ্লোটাকে অক্লুড করতে তুমি রিং ফিঙ্গার ইউজ করো, এবং মিডল ফিঙ্গারটা ইউজ করো হচ্ছে আসল পালসটা দেখতে। সো তুমি পালসটা আসল ফিল করো। সো এই দুইটা দিয়ে, এটা এবং এটা দিয়ে, এই দুইটার কাজ হচ্ছে তুমি অক্লুড করতেছো, চাপ দিয়ে অক্লুড করে রাখতেছো, অ্যাকচুয়ালি পালসটা ফিল করতেছো মিডল ফিঙ্গার দিয়ে। সো এই জিনিসগুলো তুমি ভালো করে মাথায় রাখবে। এখন কথা হচ্ছে অত কিছু তোমার চিন্তা করার তো চান্স নাই, তুমি এখানে হাত দিবা, তুমি পালস দেখবা, বাট যদি জিজ্ঞেস করে কোন ফিঙ্গারের কাজ কি, তখন তুমি এগুলো বলতে হবে। আচ্ছা, সো এই জিনিসগুলো গেল। এখন আরও বেশ কিছু পালস আছে, যে রেডিয়াল পালস বাদেও আমাদের জন্য রেডিয়াল পালসটি ইম্পর্টেন্ট, এইগুলো ভবিষ্যতে লাগবে। বাট আরও কোন আর্টারিতে পালস দেখা যায় এবং সেগুলোর লোকেশন কোথায়, এই জিনিসগুলো একটু দেখে নিতে পারো। এটাই আর কি, আমি এখানে এগুলা স্ক্রিনশট দিয়ে নাও। এটা আমি এক্সপ্লেন করব না, কারণ টাইম নেই। আচ্ছা, সো মেনলি আমরা হচ্ছে পালস দেখার সময় কী কী জিনিস দেখি, এটা আমাদের লাগবে, যে আমরা এই পয়েন্টগুলো দেখি, রেট, রিদম, ক্যারেক্টার, ভলিউম, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল, আর ডিলেইড পালস। ডিলেড পালসের মধ্যে আবার 2টা জিনিস দেখি, রেডিয়াল ডিলে, আর মানে রেডিয়াল সিমেট্রি, আর ফিমোরাল ডিলে। আচ্ছা, রেট মানে প্রতি মিনিটে কয়টা পালস হচ্ছে, এগুলো আমি বলে আসছি। এখন কথা হচ্ছে যে বয়স অনুযায়ী পালস কত, ওই যে হার্ট রেট যেমন ছিল পালস ওরকমই। টেকিকার্ডিয়া যেটা, টেকিকার্ডিয়া কোন ক্ষেত্রে হয় আমরা হার্ট রেটের সময় পড়ছিলাম, ওই সকল ক্ষেত্রেই পালস রেট বাড়বে। আর ব্র্যাডিকার্ডিয়া যে সকল ক্ষেত্রে হয় ওই সকল ক্ষেত্রে কিন্তু পালস রেট কমবে। যেমন এই সকল খণ্ডে কিছু আছে ফিজিওলজিক্যাল, যেমন এগুলো ফিজিওলজিক্যাল, হ্যাঁ, এই ফিজিওলজিক্যাল, আর এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল। সো রিদম মানে 2টা পালসের মাঝে টাইম কতটুকু লাগতেছে, সবসময় সমান টাইম লাগবে, এটা নর্মাল, এটাকে বলি আমরা রেগুলার। বাট যদি ইরেগুলার হয়, অর্থাৎ দেখা গেছে যে একটা পালস আমি পাইলাম, তারপরে মানে মোটামুটি আবার 2 সেকেন্ড পর আর একটা পালস পাচ্ছি, ঠিক আছে, দেখা গেছে আবার একটা পালস আমি পাইলাম, আবার একটা পালস পাইলাম, আবার 2 সেকেন্ড, মানে ইরেগুলার পাচ্ছি, ঠিক আছে, বাট সেটা রেগুলারলি ইরেগুলার, যে আমি 2টা পালস ঠিক পাইছি, তারপর 2 সেকেন্ড ইরেগুলার, আবার 2টা পালস ঠিক পাইছি, আবার 2 সেকেন্ড ইরেগুলার। সো এই যে রেগুলারলি ইরেগুলার একটা প্যাটার্ন ফলো করতেছে, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে পাওয়া যায়। আর ইরেগুলার মানে কোনো ঠিক ঠিকানা নাই,
একটা পালস পাইছি, 3 সেকেন্ড পর একটা পাইছি, আবার 5 সেকেন্ড পর আরেকটা পাইছি। সো এই যে ইরেগুলার ডিলে এটা সাধারণত প্রি ম্যাচার বিটসের ক্ষেত্রে হয়। সো এই জিনিসগুলো একটু জানবা। ক্যারেক্টার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি ডিপেন্ড করে, এটা ইন্ডিকেট করে যে ভেসেল ওয়ালের উপরে ওয়েভ দ্বারা কি টেনশন প্রডিউস করা হয়েছে। এটা রাইট ক্যারোটিড আর্টারিতে ভালো বোঝা যায় এই জায়গায়, রাইট ক্যারোটিড আর্টারিতে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে আর যা আছে পড়ে নিবা। আর ক্যারেক্টার বলতে মেইনলি ওই যে অ্যাবনর্মাল ক্যারেক্টারের পালস কোনগুলো, ওই যে বলছিলাম না যে পালসাস, প্যারাডক্সাস, ওয়াটার হ্যামার পালস, অ্যানাকোটিক পালস, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল ক্যারেক্টারের পালস, ঠিক আছে। নর্মাল ক্যারেক্টারের এর পালসের ক্ষেত্রে ক্যারেক্টার নর্মাল। আর আর্টারিয়াল পালসের ক্ষেত্রে মনে রাখবা ভলিউম জিনিসটা হচ্ছে ওই যে বলছিলাম না পালসটা কত জোরে পাওয়া যাচ্ছে, মানে হাই ভলিউম, আর পাওয়াই যাচ্ছে না উইক পালস মানে হচ্ছে লো ভলিউম। সো লো ভলিউম কোন কোন ক্ষেত্রে পাওয়া যায়, হাই ভলিউম কোন কোন ক্ষেত্রে পাওয়া যায়, এগুলো পড়ে নিবা। এবং এটা কিন্তু পালস প্রেশারকে ইন্ডিকেট করে, যে হচ্ছে হাই ভলিউম পালস। যেমন ওই যে আমরা বলছিলাম আউটিক রিগার্জিটেশন যে পালসটা, সেটা কিন্তু এই যে একটা হাই ভলিউম পালস। আচ্ছা, তারপর হচ্ছে কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল, মানে হচ্ছে যেমন ধরো যারা বৃদ্ধ তাদের কিন্তু মানে আর্টারিটা খুবই রিজিড হয়ে যায়, কারণ ইলাস্টিসিটি কমে যায়। সো ভেসেল ওয়ালের কন্ডিশন কি এটা আমরা বুঝতে পারবো। যারা ইয়াং তাদের ক্ষেত্রে পালপেট নাও করা যাইতে পারে, আবার যারা হচ্ছে গিয়ে মানে ইয়াং বলতে যারা বাচ্চা, আবার যারা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক তাদের দেখা যেতে পারে যে আর্টারি ঠিক করে পাওয়া যাচ্ছে না, কারণ তাদের ফ্যাট জমে হয়ে গেছে। এটাকে হার্ট ড্রপের মতো মনে হয় অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে ডিলেড পালস বলতে মনে রাখবা যে অ্যাকচুয়ালি আমি দুইটা রেডিয়াল পালস একসাথে যখন দেখবো দুই হাতের, তখন আমি যদি সেখানে দেখি যে দুইটা একসাথেই পাচ্ছি, দুই হাতের রেডিয়াল পালস একসাথে পাচ্ছি, তাহলে আমরা বলি যে রেডিয়াল ডিলে অ্যাবসেন্ট, মানে রেডিয়াল সিমেট্রি প্রেজেন্ট। হ্যাঁ, ডিলে নাই কোনো রেডিয়াল, দুই হাতের রেডিয়াল পালসের মধ্যে। রেডিয়াল পালস আর ফিমোরাল পালসের মধ্যে হচ্ছে একটা শর্ট ডিলে থাকে, মানে রেডিয়াল সিমেট্রি থাকবে, রেডিয়াল পালস একটাই পাবো, আর রেডিয়াল আর ফিমোরাল মাঝে হালকা একটু ডিলে থাকে। বাট ডিলেটা যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝতে পারি যে আচ্ছা এখানে কোয়ার্কেশন অফ আউটা হইতে পারে, অর্থাৎ আউটারটা ন্যারা হয়ে গেছে। আর রেডিয়াল ডিলে এটা আমরা পাইতে পারি যে লার্জ আর্টারি এর ন্যারোয়িং হয়েছে, এটা অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে হইতে পারে রেডিয়াল ডিলে। আচ্ছা, ঠিক আছে, এই কজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কজগুলো ধরে। আচ্ছা, আলটিমেটলি আমরা জানবো যে ভেনাস পালস বা ভেনাস প্রেশার, মানে জুগুলার ভেনাস প্রেশার বলতেও আছে কিছু, ভেনাস পালস বলি যেটাকে আমরা, এটা সাধারণত ইন্টারনাল ক্যারোটিড ভেনে দেখা হয়, এক্সটার্নাল ক্যারোটিড ভেনে দেখা হয় না। কারণ কি সেটা এখানে বলা আছে। এবং আমরা যখন ইন্টারনাল জুগুলার ভেনের প্রেশারটা দেখি, এটা আলটিমেটলি রাইট অ্যাট্রিয়াল প্রেশারকে ইন্ডিকেট করে। সো ওভারঅল কথা, এটারও ওয়েভ আছে কিছু, কেমন কি ওয়েভ আছে, সি ওয়েভ, এ ওয়েভ, আর বিভিন্ন ওয়েভ আছে। এই ওয়েভগুলো আমরা ভবিষ্যতে পড়বো, ঠিক আছে।